বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর, নেট রিজার্ভ নাও বিলো $18 বিলিয়ন। জাহিদ হুসাইন এস্টিমেট, অর্থাৎ দেশের নেট রিজার্ভ এখন $18 বিলিয়ন নিচে। কথা বলেছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। গতকাল ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন ডক্টর হোসেন। প্রতিবেদনে বলা হচ্ছে, রয়্যালিটি ও সুদ ছাড়া বাংলাদেশের নেট বা প্রকৃত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বর্তমানে $18 বিলিয়ন নিচে নেমেছে। ডক্টর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাকে বলেছেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু পেমেন্ট কোটার আওতায় আইএমএফকে প্রদেয় প্রায় $2 বিলিয়ন এবং অন্যান্য কিছু পেয়াবল মিলিয়ে যে পরিমাণ অর্থ সম্ভাব্য দায় রয়েছে তা বাদ দিলে নেট রিজার্ভের পরিমাণ এখন $18 বিলিয়ন হয়। বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি বলেন, প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকে $100 কোটি বেশি বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ প্রতি মাসেই $100 কোটি বেশি করে রিজার্ভ কমে যাচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে এক জায়গায় গিয়ে রিজার্ভ ফুরিয়ে যাবে, তখন অ্যালার্মিং পর্যায়ে আসবে। এত কম রিজার্ভ হলে মুদ্রা বিনিময় হারকে যেভাবে এখন চেপে রাখা হয়েছে তখন আর নিয়ন্ত্রণে থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, রিজার্ভ কমছেই পতন ঠেকানো যাচ্ছে না। প্রতিবেদনে বলা হচ্ছে, একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ হলেও বাংলাদেশের সেটার পতন ঠেকানো যাচ্ছে না। আমদানি নিয়ন্ত্রণ সহ নানা প্রচেষ্টার পরও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রতিনিয়ত কমছে। সবশেষ 2021 সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে মোট রিজার্ভ ছিল $48 বিলিয়ন বেশি। সেই রিজার্ভ এখন কমে হয়েছে $26.74 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বর্তমানে $20.9 বিলিয়ন। গত 2 বছরে প্রতি মাসেই $100 কোটি বা $1 বিলিয়ন করে কমছে। বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে প্রকৃত রিজার্ভ আছে সেটা দিয়ে মাত্র 3 মাসের আমদানি খরচ মেটানো যাবে, অন্য কোনো খরচ নয়। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই হিসেবে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। যদিও অর্থনীতি বিষয়ক গবেষকরা মনে করেন রিজার্ভের হিসাবে বড় ধরনের ঘাটতি রয়েছে, তাদের ভাষ্য, বাংলাদেশের ডলারের হিসাবে প্রকৃত চিত্র আসছে না, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংকট আরও বাড়াচ্ছে। রিজার্ভের সঠিক হিসাব থাকলে এবং এর নেগেটিভ টার্নিং ঠেকাতে সময়মতো বিশেষজ্ঞদের সমন্বিত পরামর্শ নেওয়া হলে এই পরিস্থিতি কিছুটা হলেও উত্তরণ ঘটানো সম্ভব হতো। অর্থনীতিবিদদের আশঙ্কা, যেভাবে প্রতি মাসেই বৈদেশিক মুদ্রার মজুদ কমছে, এতে দেশের অর্থনীতি বড় ধরনের সংকটের দিকেই এগোচ্ছে, ধেয়ে আসছে মহাবিপদ। রিজার্ভের এই পতন ঠেকানোর জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবে খুব বেশি কাজে আসেনি। ফলে সেটি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হয়, এই সময় সরকার অর্থনীতিতে বড় ধরনের বা শক্ত কোনো ব্যবস্থা নিতে পারবে না। ফলে আগামী কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ পজিটিভ দিকে টার্ন করানোটা সরকারের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ। এই জন্য সরকারকে পর্যাপ্ত বৈদেশিক বিনিয়োগ আনার পথ উন্মুক্ত করতে হবে। যদিও সেটা যুক্তরাষ্ট্রের সুদহার, ইউরোপের সুদহার, তাদের মূল্যস্ফীতি ও যুদ্ধসহ অনেক কিছুর উপর নির্ভর করে, কারণ তাদের নীতি দেশে বিনিয়োগ আসা না আসার উপর অনেকাংশে প্রভাব ফেলে। এছাড়া রিজার্ভের পজিটিভ টার্নিংয়ে বাড়াতে হবে প্রবাসী আয়। একই সঙ্গে হুন্ডি সিন্ডিকেটকে দ্রুত নিয়ন্ত্রণ করে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স আনা নিশ্চিত করতে হবে। অন্যদিকে রিজার্ভ সংকট কাটাতে দেশের ব্যাংকিং সিস্টেমের উপর বৈদেশিক সংস্থাগুলোর আস্থা ফেরানোর তাগিদ দেন অর্থনীতি বিষয়ক গবেষকরা। তাদের ভাষ্য, দেশে প্রতি বছরই নতুন ঋণ আসে, কিন্তু এই বছর তেমনটা আসছে না, কারণ ব্যাংকিং সিস্টেমের উপর আস্থা কমে যাওয়ায় সময় মতো পরিশোধ করতে না পারায় বৈদেশিক সংস্থাগুলোর আস্থা সংকট দেখা দিয়েছে। ফলে তারা নতুন করে আর ঋণ দিতে চাইছে না। এছাড়া মধ্য বা দীর্ঘমেয়াদে যেসব ঋণ নেওয়া হয়ে থাকে সেখানে নতুন করে ঋণ আসা কমে গেছে, কিন্তু ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে গেছে, যা দেশের রিজার্ভ কমে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দেশে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক চ্যানেলে $1.34 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা 41 মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে দেশে এক মাসে সর্বনিম্ন $1.09 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের এপ্রিলে। 2022 সালের সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল $1.54 বিলিয়ন। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ কমেছে প্রায় 13%। দেশের ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে রেমিটেন্স প্রবাহ এত কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা অনেকে রিজার্ভের নেগেটিভ টার্নিংয়ের জন্য হুন্ডিতে লাগাম টানতে সরকারের নেওয়া নানা ভুল পদক্ষেপকে দায়ী করেছেন। তারা জানান, অনেক ব্যাংক বিদেশের শাখা থেকে রেমিটেন্স সংগ্রহ করে থাকে, কিন্তু গত এক বছরে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আসার পরিমাণ কমে গেছে। রপ্তানির জন্য রেট বেঁধে দেওয়ায় অনেক ব্যাংকও বৈদেশিক মুদ্রা কিনতে পারছে না, অর্থাৎ ডলারের যোগান বা সরবরাহ বাড়ছে না, কিন্তু খরচ অব্যাহত রয়েছে। তাই ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভে থাকা ডলার সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, ফলে তাদের হাতে থাকা রিজার্ভ প্রতি মাসেই কমছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সুদের হার বেড়ে যাওয়ায় বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ কমে গেছে। এমনকি যে প্রবাসী বাংলাদেশিরা ওয়েজনার্স বন্ডে বিনিয়োগ করতেন, অনেকে তা ভেঙে ফেলেছেন। এছাড়া ডলারের বিনিময় রেট বেড়ে যাওয়ায় অনেক স্বল্পমেয়াদী ঋণ আগেই পরিশোধ করে দেওয়া হচ্ছে। এসব কারণে বাংলাদেশ ব্যাংকের হিসেবে নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। যদিও অর্থনীতিবিদরা অনেকে এসব বিষয়কে খোঁড়া যুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক কারণে রিজার্ভের প্রকৃত হিসাব নিয়ে নানা লুকোচুরি চলছে, যা সংকট আরও বাড়াচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতির ভেঙে পড়াকে উদাহরণ হিসেবে নিয়ে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রথমেই রিজার্ভ সংকট স্বীকার করা জরুরি। এটা মানতে হবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা কাজ করেনি। এটা স্বীকার করতে হবে, তা না হলে সংশোধন করা যাবে না। এরপর বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজারভিত্তিক করা, ব্যাংকিং খাতের আস্থাহীনতার সংকট কাটানো, সুদের হার শিথিল করে দেওয়ার মতো ব্যবস্থা নিতে হবে। তবে ভুল স্বীকার করে সেই অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল, যোগ করেন জাহিদ হোসেন। এদিকে রিজার্ভ সংকট কাটাতে বিদেশি ঋণের অর্থ ছাড়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। তারা জানান, নানা দুর্বলতার কারণে গত অর্থবছর অর্থ ছাড় কম হয়েছে। অর্থ ছাড়ের বিষয়টি নির্ভর করছে বাস্তবায়নকারী সংস্থাগুলোর দক্ষতার উপর। এই মুহূর্তে সরকারি ঋণের প্রকল্পে আমলাদের মনোযোগ বেশি থাকবে, কারণ বিদেশি ঋণের প্রকল্পে নয়-ছয় করা কঠিন। সংশ্লিষ্টরা মনে করেন, নির্বাচনের প্রভাবটা তখন পড়বে যদি সরকারি কর্মকর্তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। বিদেশি ঋণের প্রকল্পগুলো থেকে অর্থ ছাড় পেতে হলে দুই দিকেই সমান নিয়ম মানতে হয়। প্রথমত সরকারের নিয়ম, দ্বিতীয়ত যার কাছ থেকে ঋণ নেওয়া হয় তাদের নিয়ম। ফলে সরকারি অর্থায়নের প্রকল্প থেকে যেভাবে সহজে এদিক সেদিক করা যায়, প্রকল্প ঋণের অর্থ থেকে তা সহজে করা যায় না। সেদিক থেকে নির্বাচনের একটা প্রভাব থাকতে পারে। এদিকে রিজার্ভের পজিটিভ টার্নিং চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি বা রপ্তানির নামে বৈদেশিক মুদ্রা পাচারের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন অর্থনীতি বিষয়ক গবেষকরা। অর্থ পাচার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে টাকা বেরিয়ে যায় দুইভাবে। একটি উপায় হচ্ছে পণ্য আমদানির সময় কাগজপত্রে বেশি দাম উল্লেখ করে টাকা পাচার, আরেকটি হচ্ছে পণ্য রপ্তানি করার সময় কাগজপত্রে দাম কম দেখানো। এমনকি অনেক সময় খালি কন্টেনারও যাওয়া আসা করছে, এমন ঘটনাও ঘটেছে। তবে শুল্ক গোয়েন্দারা বলছেন, অর্থ পাচারের ক্ষেত্রে তারা অভিনব পন্থা রয়েছে। সেটা হলো, ক্রেতাদের কাছে নমুনা হিসেবে পণ্য পাঠানোর কথা বলা হলেও আসলে তার মাধ্যমে টন টন পণ্য পাঠানো হয়, যার কোনো মূল্য দেশে আসেনি। বছরে বাংলাদেশ থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার হয় বলে বলছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি। তাদের ২০২০ সালের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $৭৫৩,৩৭,০০,০০০ পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় ৮০,০০০ কোটি টাকা। গত ৭ বছরে ৪.৫ লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এই প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্যের নামে যে দেশ থেকে অর্থ পাচার করা হচ্ছে সেই ব্যাপারে সরকারকে বারবার সতর্ক করা হয়েছে। এটা অনেক পুরনো অভিযোগ, সবাই জানে, এটা শনাক্ত করা খুব কঠিন কিছু না।
কিন্তু কখনো সরকারকে এসব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে দেখা যায়নি। ব্যবস্থা নেওয়া হলে হয়তো আমদানি রপ্তানির নামে বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি এত প্রকট হয়ে উঠতে পারত না। এদিকে রপ্তানির নামে অর্থ পাচারের ক্ষেত্রে তৈরি পোশাক খাত সবচেয়ে এগিয়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করছেন। তাদের ভাষ্য, এই খাতের পণ্য রপ্তানির ক্ষেত্রে সাধারণত প্রাধান্য দিয়ে বিবেচনা করা হয়ে থাকে। ফলে এসব খাতের রপ্তানি পণ্যে দ্রুত ছাড় দেওয়া হয়, কড়াকড়িও কম করা হয়। এরই সুযোগ নিয়েছে এই অপরাধী চক্রটি। এই চক্রকে নিয়ন্ত্রণ করতে পারলে রপ্তানির নামে বিদেশে অর্থ পাচার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। এদিকে দেশের ব্যাংকিং খাতের দিকে তাকালে দেখা যায় বড় কিছু গ্রাহক ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না। এতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। বস্তুত যদি রিজার্ভের পতন ঠেকানো না যায়, এভাবেই যদি চলতে থাকে, তাহলে 2024 সাল নাগাদ খুব খারাপ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।